জাতীয় কংগ্রেসের মধ্যে ভারতের শ্রমিক কৃষকদেরকে এই আন্দোলনে যুক্ত করবার কোনো প্রয়াস দেখা মূলত ছিল একটি উচ্চ শ্রেণীর মানুষের জন্য। দেশের সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত সেই কয়েকজন মুষ্টিমেয় লোকেরাই নিতেন। নমস্কার, দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং নেতাজি সুভাষচন্দ্রের চোখে শ্রেণী সংগ্রাম। সুভাষচন্দ্র বলেছেন, গান্ধীজি ভারতের জনগণকে স্বাধীনতার আন্দোলনের জন্য একত্রিত করেছিলেন, সে কথা ঠিক, কিন্তু তখনও জাতীয় কংগ্রেসের মধ্যে ভারতের শ্রমিক কৃষকদেরকে এই আন্দোলনে যুক্ত করবার কোনো প্রয়াস দেখা যায়নি এবং বহু কংগ্রেসী নেতা নেত্রীর মধ্যে এ বিষয়ে বহু দ্বিধাদ্বন্দ্বও ছিল। কংগ্রেস মূলত ছিল একটি উচ্চ শ্রেণীর মানুষের জন্য। দেশের সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত সেই কয়েকজন মুষ্টিমেয় লোকেরাই নিতেন, কিন্তু দেশবন্ধু সর্বপ্রথম এসে বললেন যে স্বরাজ চাই, তবে তা কিছু মুষ্টিমেয় জনগণের জন্য নয়, স্বরাজ চাই দেশের প্রতিটি জনগণের জন্য। সেক্ষেত্রে দেশের শ্রমিক ও কৃষক শ্রেণীকে যোগ করার ব্যাপারে তার কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে মানবেন্দ্রনাথ রায় বিংশ শতকের প্রথম দশকে অনুশীলন সমিতির সদস্য হয়েছিলেন। সংগ্রামী মানসিকতা তার ছিল ঠিকই, কিন্তু সেই সময় তিনি ধর্ম ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ দেখতেন না। এই সময় তার চোখে মুখ্য বরেণ্য নেতা ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, অর্থাৎ বাঘাযতীন। তার বিপ্লব শিক্ষিত ভারতবাসীকে চমকিত করেছিল। মিস্টার রায় পরে কমিউনিস্ট এবং নাস্তিক দুই হয়েছিলেন। এর ফলে ভারতীয়তা নামক জাতীয়তাবাদের বিরোধী হয়ে উঠেছিলেন তিনি। তার কাছে গুরুত্ব পেয়েছিল আন্তর্জাতিকতাবাদ। ভারতবর্ষের স্বাধীনতা তার কাছে ছিল একটি গৌণ বিষয়। সেই জায়গায় মুখ্য হয়ে উঠেছিল শ্রমিক ও কৃষকদের শ্রেণী সংগ্রাম। তাই ভারতবর্ষের অসহযোগ আন্দোলনের সাথে তিনি শ্রমিক কৃষকের আন্দোলনকে একেবারেই একসাথে জুড়ে দিতে চান। আগের একটি ভিডিওতে আমরা আলোচনা করেছি এই নিয়ে লেনিনের সাথে তার মতভেদও ছিল। যদিও লেনিন মনে করতেন ভারতীয় রাজনীতিতে লোকমান্য তিলক যথেষ্ট একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, কিন্তু মিস্টার রায় মনে করতেন গান্ধী ছিলেন এক ধর্মীয় সাংস্কৃতিক পুনরুত্থানবাদী, যেখানে আবার লেনিন গান্ধীকে মনে করতেন গণ আন্দোলনের এক প্রেরণাদাতা নেতা হিসেবে। যদিও অসম বাংলা রেল ধর্মঘট সুভাষচন্দ্রের ভারতে ফেরার কিছু আগেই ঘটেছিল, কিন্তু সে বিষয়ে তিনি যথেষ্ট অবগত হয়েছিলেন। দেশবন্ধু শ্রমিক আন্দোলন সম্পর্কে যে চিন্তাভাবনা ও কার্যাবলী অনেকখানি সুভাষচন্দ্রের চোখের সামনেই ঘটেছিল। 1922 সালের এপ্রিলে চট্টগ্রামের প্রাদেশিক কংগ্রেস সম্মেলনে দেশবন্ধুর মুখের ভাষা বাসন্তী দেবীর মাধ্যমে মানুষের কাছে উদ্ভাসিত হয়েছিল। সেই চিন্তার সারমর্ম ছিল ট্রেড ইউনিয়ন সংগঠন করতে হবে। শ্রমিকদের অবস্থার উন্নতি না হলে দেশের কোনো মঙ্গলই হবে না। শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের দ্বারা লব্ধ অর্থ শোষক শ্রেণী পকেটে ভর্তি করে নেয়, কিন্তু শ্রমিকরা যে অবস্থায় ছিল সে অবস্থাতেই পড়ে থাকে এবং দীর্ঘ একটা দুঃখী জীবন যাপন করে। এই কারণেই জাতীয় সমিতির উচিত শ্রমিক সংগঠনের ট্রেড ইউনিয়নের সাথে কাজ করে তাদের নিয়মিত অংশগ্রহণের ব্যবস্থা করা। 1922 সালে দেশবন্ধু যখন কারামুক্ত হলেন, চৌরি চৌরার ঘটনার জন্য মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন তুলে নিয়েছিলেন। ফলে নতুন কর্মসূচি নিয়ে স্বরাজ্য দল তৈরি করবার চিন্তা দেশবন্ধুর মনে দানা বেঁধে ওঠে। গয়া কংগ্রেসের সভাপতির ভাষণে তিনি বললেন, শ্রমিকদের স্বার্থ ব্যাপারটি বিশেষ মনোযোগের এবং লক্ষণীয় হওয়া উচিত। তারা প্রায়ই বিদেশি বণিকদের দ্বারা উৎপীড়িত হয় এবং ভারতের কৃষক শ্রেণী প্রায়ই উৎপীড়িত হয় আমলাতন্ত্রের ধ্বজাধারী এক শ্রেণীর মানুষের দ্বারা। এহেন শ্রমিকদের স্বার্থ রক্ষার চেষ্টা কি কোনোভাবে জাতীয়তা সেবার বিরোধী হতে পারে? তিনি আরও বলেন, আমাদের অনেকের বিশ্বাস মধ্যবিত্ত শ্রেণী জনগণের জন্য স্বরাজ এনে দেবে। আমি কিন্তু শ্রেণী বিশেষের আন্দোলন যে স্বরাজ আন্দোলন হয়ে দাঁড়াবে এই সম্ভাবনায় বিশ্বাস করি না। যে সাদা আমলাতন্ত্র এখন শাসন করছে তার পরিবর্তে যদি ভারতের মধ্যবিত্ত শ্রেণীর আমলাতন্ত্র শাসক হিসাবে হাজির হয়, তাহলে ভারতবর্ষ কিভাবে উপকৃত হবে তা আমি জানি না। আমলাতন্ত্র হলো আমলাতন্ত্র,
আর আমলাতন্ত্রের শাসনের জন্য স্বরাজের ধারণা সঙ্গতিপূর্ণ নয়। যদি না জনসাধারণ স্বরাজ অর্জনের সাধনায় অংশ নেয়, তাহলে আমার স্বরাজ স্বপ্ন কখনোই সফল হবে না। এক্ষেত্রে অন্য যে কোনো প্রয়াসের সৃষ্টি হোক না কেন, তা হবে সেই পাশ্চাত্যের ধাঁচে বুর্জোয়া সরকার। শুধু তাই নয়, দেশবন্ধু এও মনে করতেন যে শ্রমিক মধ্যবিত্ত শ্রেণী অপেক্ষা অধিক স্বাধীনতাকামী। আমি বুর্জোয়াদের পরোয়া করি না, তারা সংখ্যায় কয়জন, স্বরাজ জনগণের জন্যই, জনগণই স্বরাজ আনবে। লাহোরে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অধিবেশনে দেশবন্ধু তার ভাষণে বলেন, ভারতের জনসংখ্যার শতকরা 98% হচ্ছে শ্রমিক ও কৃষক। যদি মধ্যবিত্ত শ্রেণী ভারতের জন্য স্বরাজ অর্জন করে আর কখনো যদি বেঁচে থাকি, তাহলে আমি শ্রমিক ও কৃষকদের পাশে দাঁড়িয়ে আবার লড়াই শুরু করব, যাতে তারা স্বার্থপর শ্রেণীর হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারে। সেই আমার ভাগ্যের লিখন। বহু বিরোধিতার পর 1924 সালের কলকাতায় এআইটিইউসি সভাপতি নির্বাচিত হয়ে দেশবন্ধু একটি বিষয়ে ভারতের জনগণকে সতর্ক করেন যে শ্রমিকরা যেন পাশ্চাত্য থেকে আমদানিকৃত শ্রেণী সংঘর্ষের পথে না যায়। এর পিছনে তিনি যুক্তি দিয়েছিলেন, শ্রমিকরা কি পাশ্চাত্য থেকে যে বিষাক্ত নতুন মতবাদের আমদানি হয়েছে তার ব্যবহার করবে? তার অর্থ দাঁড়াবে সমাজ ও জাতির ধ্বংস। যখন শ্রমিকরা মূলধনী বণিকের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়বে, তখন সভ্যতার ভিত্তি ধসে পড়বে। ভারতীয় সংস্কৃতি সমন্বয়ের সংস্কৃতি, সকল গোষ্ঠী ও শ্রেণী তার অন্তর্গত। এদিকে মানবেন্দ্রনাথ রায় ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে শ্রমিক কৃষক আন্দোলন থেকে পৃথক করে রাখার উদ্দেশ্যে বাইরে থেকেই সেনাবাহিনীকে বিচলিত করার রোমান্টিক প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছিলেন। ফলে তিনি বাধ্য হন ভারতীয় নেতাদের সাথে যোগাযোগ করতে। তিনি মনে করেছিলেন, প্রগতিশীল চিত্তরঞ্জন দাসের সাথে দেখা করলে বা যোগাযোগ করলে কোনো লাভ হতে পারে। তাই চিত্তরঞ্জন তার পুত্র চিররঞ্জন এবং সুভাষচন্দ্রকে 1922 সালের নভেম্বর মাসে চতুর্থ কমিন্টার্নের কংগ্রেসে যোগদানের জন্য আহ্বান করেন। সেই সঙ্গে কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনে ভারতের কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো বিতরণের ব্যবস্থাও করেন। তার ইচ্ছা ছিল চিত্তরঞ্জনকে কমিউনিস্টে রূপান্তরিত করা। সেটা যদি নাও পারেন, চিত্তরঞ্জন যে শ্রমিক সংগঠনগুলিকে তৈরি করবেন বলে মনে করছেন এবং পরিকল্পনা মাফিক সেগুলোকে ধীরে ধীরে কবজা করে নেওয়া। এতে সরকারও সন্দেহ করতে থাকে যে চিত্তরঞ্জনের সাথে সোভিয়েত সরকারের কমিউনিস্টদের গভীর সম্পর্ক আছে। স্টেটসম্যান সহ বিভিন্ন পত্রপত্রিকায় সে সময় চিত্তরঞ্জনের সম্পর্কে লেখা হয় যে দাস হলেন সেই ব্যক্তি যার প্রেরণা আসছে মস্কো বার্লিন থেকে, আর যার আসল উদ্দেশ্য জাতীয়তাবাদকে ধ্বংস করে ফেলা। কিন্তু মহাত্মা গান্ধীর অনুগামী চিত্তরঞ্জনকে ব্যবহার করে কংগ্রেসের মধ্যে জায়গা করে নেওয়ার তার এই প্রচেষ্টাও বিফল হয়েছিল। সুতরাং শ্রমিক কৃষকের জোটবদ্ধ হয়ে আন্দোলনের পক্ষপাতী হলেও কার্ল মার্কসের শ্রেণী সংগ্রামে চিত্তরঞ্জন বিশ্বাস একদমই করতেন না। বৈষ্ণব ভক্তের অকুণ্ঠ ত্যাগকে পাথেয় করে তিনি রাজনৈতিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। পরবর্তীকালে আমরা দেখব সুভাষচন্দ্র হিন্দু মুসলিম সহ যে কোনো রকমের বিরোধ কিভাবে এড়িয়ে চলার চেষ্টা করেছেন। অর্থাৎ সেই মুহূর্তে তার এক এবং অভিন্ন লক্ষ্য ছিল ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা এবং পরবর্তীকালে তার স্বপ্নমতো দেশকে গড়ে তোলা এবং সর্বাঙ্গীন মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশবন্ধুর মতো তিনিও মনে করতেন জাতীয়তাবাদের মাধ্যমেই আমাদের আন্তর্জাতিকতার ক্ষেত্রে প্রবেশ করতে হবে। তাই জাতীয়তাবাদী আমাদের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত। এই একাগ্রতাই প্রমাণ করে যে তিনি স্বামী বিবেকানন্দের যোগ্য উত্তরসূরি ছিলেন। আজ এটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট জানাবেন। নতুন কোনো তথ্য জানতে চাইলে সুভাষচন্দ্রের উপর বা দেশ সম্পর্কে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই টপিক কভার করতে, এবং শেয়ার করে আপনারা ভিডিওটিকে মানুষের মধ্যে ছড়িয়ে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম।